আগে সংস্কার পরে নির্বাচন, সার কথা ডক্টর ইউনূসের। সংস্কারের জন্য $350 কোটি দেবে বিশ্বব্যাংক। গলছে দিল্লি ঢাকা সম্পর্কের বরফ। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের ভূখণ্ডে জায়গা হবে না বিচ্ছিন্নতাবাদীদের, জানালেন মির্জা ফখরুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যেই 6টি বিষয়ে সংস্কার কমিশন করা হয়েছে তাদের সুপারিশের পরেই নির্বাচন হবে। তবে নির্বাচনে অংশ নেয়া যে কোনো সম্ভাবনা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সারওয়ার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার বিভিন্ন উদ্যোগের কথা জানান। তিনি জানান, যে উদ্দেশ্যকে সামনে রেখে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার করতে চান তারা। We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now has 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there'll be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We 3 months. We gave the time to 3 months to the 3 commission. months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. তবে সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠানের জন্য ন্যূনতম সময় প্রয়োজন বলেও মনে করেন তিনি। You can't say exactly when, but what needs to be in place for elections to happen? First, these commissions need to produce their reports. And what else? Election Commission has to be reformed according to the recommendation of the Commission. And voter list has to be prepared, whatever time it needs. That's it, this planet. অপরাধ করে থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। You have said your previous leaders, many of them have left the country. Yeah. Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. তবে বর্তমানে দেশ পরিচালনার দায়িত্ব পেলেও ভবিষ্যতে কোনো নির্বাচনে তিনি অংশ নেবেন না বলেও জানান এই নোবেল জয়ী। I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way, no way. আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সময় এই ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন। আর দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতায় শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনর্জীবিত করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। রকনুজ্জামানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার ডক্টর ইউনূসের সাথে সংস্থাটির প্রধান ফকলার টুর্কের আলোচনার মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন টুর্ক। এছাড়া বিগত সরকারের সময় গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহীদের সমন্বয়ক ক্যারি ক্যানেডির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অনেকগুলো ইন্টারন্যাশনাল যে মানবাধিকার সংস্থা আছে তাদের একটা ছিল যে যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়, যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয়ে যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যেই সমস্ত জায়গায় আয়নাঘর কিভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি সে বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়, এটা তারা আশা করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতার ঘোষণা দেয়। এর মধ্যে $2 বিলিয়ন নতুন করে হওয়া সংস্কার কাজের জন্য আর $1.5 বিলিয়ন চলমান সংস্কার প্রকল্পগুলোতে। বাংলাদেশ পুনর্গঠনে জুলাই অভ্যুত্থানকে বড় সুযোগ অবহিত করে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকে আরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে, বাংলাদেশের ডিজিটাইজেশন, বাংলাদেশের এন্টি করাপশন এফার্টস, বাংলাদেশের লিকুইডিটি সাপোর্ট, বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস, এনার্জি এবং পাওয়ার সেক্টর, প্রত্যেকটা কিছু বিষয়ে তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। এরপর সাধারণ পরিষদ অধিবেশনের অপর এক সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহের কথা জানায়। চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়ান বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে এই সরকারের সফলতার বিষয়ে চীন আত্মবিশ্বাসী। চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরও সুদৃঢ়, আরও ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সাইডলাইন অপর একটি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে পুনর্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোজের সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক জানি গুটওয়েলের হাতে জুলাই আন্দোলনের গ্রাফিতির অ্যালবাম তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত নির্বাচনের পর এ বিষয়ে যে প্রশ্ন ছিল, সম্প্রতি বিএনপি কার্যালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সফরে পরিস্থিতির উন্নতি হয়েছে। ভারতে সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের বড় ইস্যু হচ্ছে নিরাপত্তা। হাই কমিশনারের সাথে বৈঠকে এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে এসে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলোর মুখোমুখি হওয়া। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে বলে যে অভিযোগ ভারতে তা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সে বিষয়ে বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন। রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে ঘটনাগুলো ঘটেছে তা ধর্মীয় ইস্যুতে নয়, রাজনৈতিক সংশ্লিষ্ট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন বিএনপি মহাসচিব। The relationship was in question because of the last election. But this time, this visit of the High Commissioner in our office has definitely improved the situation, and we will have some confidence at least that the ice has started melting. Bangladesh, India had very good relations all the time. But there were some misunderstandings regarding the relationship of BNP and India. I think that has started melting, and I hope that things will be better this time. They will try to understand our situation. এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা। গতকাল রাজধানীর মাতওয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভিনদেশি নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটরের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আওয়ামী সরকার জনগণের
পকেট কেটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী আরও বলেন, গত 17 বছরের লড়াইয়ের কারণেই এখন মানুষের কথা বলার স্বাধীনতা তৈরি হয়েছে। ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানা, এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার সকালে গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে এইসব তথ্য জানান তিনি। আব্দুল আউয়াল মিন্টু বলেন, সবল দুর্বল আলাদা না করে পুরো আর্থিক খাতের সংস্কার দরকার। কিছু ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লো সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবেন। এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের কাজ, উনি এটা করবেন এবং এই আশা নিয়েই আমি যাচ্ছি এবং উনি আমাকে আশা দিই সাহায্য পাইতে যত দেরি হবে তত সহায়তা বেশি লাগবে, আর যত তাড়াতাড়ি করবে সহায়তা কম লাগবে। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিদ্যুৎ জ্বালানি খাতে পরিকল্পনা প্রণয়নে সরকারকে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেন, শতভাগ বিদ্যুতের নামে জ্বালানি ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও বিনিয়োগ বাড়াতে সহায়ক নীতিমালা তৈরির চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হয়েছিল রাজনৈতিক প্রকল্পের, ফলে টেকসই বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থাপনা তৈরি হয়নি। দেশের টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরে বৃহস্পতিবার যাত্রা শুরু করে বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠানের জোট জেটনেট বিডি। এ উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করার পরামর্শ দেন সরকারকে। শতভাগ বিদ্যুৎ দিয়ে আপনারা মিলিয়ন্স অফ সোলার হোম সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন। কমার্শিয়ালি ভায়াবল না এরকম জায়গায় আপনি গ্রিড নিয়ে গেছেন ফর ইউর পলিটিক্যাল অ্যাম্বিশন। আমি এত সালের মধ্যে 30 সালের মধ্যে 40,000 মেগাওয়াট করব, ইনফ্লেটেড ডিমান্ড করে আমি 40,000 মেগাওয়াট করে একের পর এক পাওয়ার প্ল্যান্ট খালি ঢুকাচ্ছি, অথচ আমার ডিমান্ড 30 সালে 25,000 মেগাওয়াট, 26,000 মেগাওয়াট, সেখানে আমি টার্গেট করলাম 40,000 মেগাওয়াট। অল দিস এক্সেস ক্যাপাসিটি উইল বি সিটিং দেয়ার। জ্বালানি সংকট এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের দুষ্ট চক্রের ভিতরে পড়ে গেছে। উই আর ইন এ ভিশাস সাইকেল। অর্থাৎ উচ্চ মূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটির জন্য আবার সরকারকে ভর্তুকি করতে হচ্ছে, আবার জ্বালানি যেহেতু কেনা যাচ্ছে না পর্যাপ্ত, যতটুকু কেনা যাচ্ছে তার জন্য আবার ঋণ করা হচ্ছে, সেই ঋণের সুদ আবার বর্ধিত ঋণের সুদ আবার ফিরছে এবং সেটা আমার আগামী দিনের জ্বালানি কেনার সক্ষমতা আবার কমিয়ে দিচ্ছে। বক্তারা বলেন, জ্বালানি ব্যবহারে আমদানি নির্ভরতা কমিয়ে বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। We have the wrong kind of power plants. এই যে 15 বছরে যে লুটপাটের মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট করেছি, আমাদের তাও আরও পাওয়ার প্ল্যান্ট দরকার। কেন দরকার? আমার দরকার হচ্ছে দি রাইট কাইন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। কিন্তু আমরা কি রকম পাওয়ার প্ল্যান্ট করেছি? বেস লোড পাওয়ার প্ল্যান্ট করেছি। বেস লোড পাওয়ার প্ল্যান্ট আপনার যত বেশি হবে ততই আপনার সমস্যা হবে রিনিউয়েবল এনার্জি আনতে। এখন আমাদের 2030-এর টার্গেট হচ্ছে 20% কমাবো। সেটার উদ্দেশ্যে তারা যেটা করেছে, এনার্জি অডিট রেগুলেশন করে ইন্ডাস্ট্রিগুলোর জন্য এনার্জি অডিটের টার্গেট দিয়েছে। কিন্তু এনার্জি অডিটের টার্গেট ইটসেলফ এনার্জি এফিসিয়েন্সিকে এনশিওর করবে না আনলেস তাদেরকে এনার্জি সেভ করার একটা টার্গেট দেওয়া হয়। সেটা দেওয়া যেতে পারে, সেটা হয়তো প্রথমে কম থাকতে পারে কিন্তু গ্র্যাজুয়ালি এটা বাড়তে পারে। এর কারণ হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর যথেষ্ট এনার্জি এফিসিয়েন্সির সুযোগ আছে। অনুষ্ঠানে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে জ্বালানি রূপান্তরে 14 দফা নাগরিক প্রস্তাবনা উপস্থাপন করে জেটনেট বিডি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
আগে সংস্কার পরে নির্বাচন, সার কথা ডক্টর ইউনূসের। সংস্কারের জন্য $350 কোটি দেবে বিশ্বব্যাংক। গলছে দিল্লি ঢাকা সম্পর্কের বরফ, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের ভূখণ্ডে জায়গা হবে না বিচ্ছিন্নতাবাদীদের, জানালেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।